দর্শক সবাইকে আমন্ত্রণ জেরেসার ইনসাইড পলিটিক্স অনুষ্ঠানের সঙ্গে আছেন প্লাবন রহমান। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করি। আজকে আমাদের আলোচনার বিষয় অন্তর্বর্তী সরকার সংস্কার নির্বাচন। এই বিষয় নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন গুরুত্বপূর্ণ একজন অতিথি, তার সঙ্গে পরিচয় করে দিন। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ, অর্থনীতিবিদ, লেখক ও রাজনীতি বিশ্লেষক। আপনাকে স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্স অনুষ্ঠানে। স্যার, শুরু করতে চাই অন্তর্বর্তী সরকারের মোটামুটি একটা সময় আসলে পার করলো এই সরকার, এবং আপনি নিশ্চয়ই জানেন যে সরকার একটা বড় জনসমর্থন, রাজনৈতিক দল, একটা বড় অংশের মানুষের জনসমর্থনে সরকার দেশের দায়িত্বে আসে। অনেক কথা আসলে সরকার আসার পর থেকে ঘোষণা করেছে, মানে সরকার তার প্রত্যাশা মতো করে আসলে এগোতে পারছে কিনা। কি বলছেন তার প্রত্যাশা? জি, সরকার প্রত্যাশা নিয়ে যে পথ চলা শুরু করেছে, যেসব কথা শুরুতে বলেছে, না একটু তার আগে আরো দু একটা লাইন বলা দরকার। জি, আপনাকে ধন্যবাদ দিচ্ছি, আপনি আমন্ত্রণ জানিয়েছেন এবং এই অনুষ্ঠানটা এক্সক্লুসিভলি যে কোনো কারণে হোক আমাকে নিয়েই করছেন, ফলে আমি একটু বেশি করে কথা বলার সুযোগ পাবো। জি জি অবশ্যই। দুজন হলে সেটা ভাগাভাগি হয়ে যায়, সেটাও একটা প্রক্রিয়া। তো আমি যেটা দিয়ে শুরু করতে চাই যে কথাটা, সেটা হচ্ছে বাংলাদেশে জি আপনার একটা সরকারের পরে আরেকটা সরকার যখন আসে, তখন এই দুই সরকারের মাঝখানে যে ট্রানজিশন প্রক্রিয়া, সেটা কখনোই কিন্তু খুব সুস্থ স্বাভাবিক ছিল না। ৭৫ সালে আমরা কি দেখলাম, তারপরে আপনার ৭৬ সালে ৭ নভেম্বরের ঘটনা, জিয়াউর রহমানের অভ্যুদয়, এবং পরবর্তীকালে জিয়াউর রহমান যখন সরকার গঠন করলেন একেবারে পরিপূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে, এবং তিনি রাষ্ট্রপতি হলেন, তারপরে আমরা কি দেখলাম, ১৯৮১ সালে ৩০ মে তাকেও নিহত হতে হয়েছে। তারপরে আসলেন এরশাদ, মাঝখানে শুধু সাময়িকভাবে আপনার সাত্তার সাহেবের একটা সরকার ছিল। এই এরশাদের যে বিদায়টা, সেটাও কিন্তু একটা গণ আন্দোলন বা গণ অভ্যুত্থানের মধ্য দিয়েই হতে হয়েছে। খুব নিয়মতান্ত্রিকভাবে নির্বাচনের মধ্য দিয়ে স্বাভাবিক প্রক্রিয়ায় সেই বিদায়টা হয় নাই। এরপর শাহাবুদ্দিন সাহেবের নেতৃত্বে এক ধরনের একটা তত্ত্বাবধায়ক সরকার, সেই সরকার যে নির্বাচন দিল, সেই নির্বাচন বলা হয় বাংলাদেশের ইতিহাসে সবচাইতে সুষ্ঠু নির্বাচন। সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করলো, কিন্তু সরকার গঠন করতেও তাকে কিন্তু জামাত ইসলামীর সমর্থন নিতে হয়েছে। এরপরে যেটা দেখা গেল, ৯৪ সাল থেকেই অস্থিরতা, পরে আসলো তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আন্দোলন, এবং সেই আন্দোলন একটা পর্যায়ে গিয়ে আপনার ১৫ ফেব্রুয়ারি নির্বাচন, সেই নির্বাচনটাও পার্টিসিপেটরি ছিল না, অর্থাৎ অপোজিশন যারা ছিলেন তারা পার্টিসিপেট করেন নাই বা করতে চান নাই। ফলে ওই রকম একটা সংসদেই কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের বিলটা পাশ করতে হলো, সংবিধান সংশোধন করতে হলো। এরপরে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে শেখ হাসিনার সরকার আসলো। শেখ হাসিনার সরকার বিদায় হয়েছে অ্যাপারেন্টলি, দৃশ্যত খুব শান্তিপূর্ণভাবে ২০০১ সালে, কিন্তু এর ভেতরেও কাহিনী ছিল। কাহিনীটা হচ্ছে, যখন উনি দেখলেন নির্বাচনের ফলাফল তার বিরুদ্ধে যাচ্ছে, তিনি সেনাপ্রধানকে অনুরোধ করলেন যে একটা কিছু ব্যবস্থা গ্রহণ করতে, এবং তিনি রাষ্ট্রপতিকেও সেভাবে অনুরোধ করলেন, কিন্তু তারা কেউ তার কথায় কর্ণপাত করেননি, যার ফলে একটা বড় বিপর্যয় ঠেকানো গেছে। এবং এরপরে তো আমরা জানি আবার যে বিএনপি সরকার আসলো, ৪ দলীয় জোট সরকার, সেই সরকারেরও আপনার বিদায়টা খুব স্মুথ কিছু হয়নি, এবং এরপরেই 1/11-এর ঘটনা ইত্যাদি। তো সুতরাং আজকে আমাদের জন্য চ্যালেঞ্জ হলো যে আগামী দিনে যে কোনো সরকারের পরিবর্তনটা যাতে শান্তিপূর্ণভাবে হয়, এবং শান্তিপূর্ণভাবে যদি হয় সেটা দেশের জন্য খুব মঙ্গল হবে, দেশের স্থিতিশীলতার জন্য খুব সহায়ক হবে। স্যার, যেটা দিয়ে শুরু করলেন, এই প্রসঙ্গ শুরু করার আসলে কারণ কি আমি একটু জানতে চাই। এরকম কিছু কি দেখছেন, কোনো রকম অনিশ্চয়তা চোখে পড়ে? বিষয়টি হচ্ছে ধরেন, আমি বিশেষ করে সেই কারণে বলছি না, সেটা হচ্ছে ভবিষ্যতের সাবধানতার জন্য বলছি, যেটি হচ্ছে যে অর্থাৎ ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে,
সেই ব্যাপারটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ধরেন একটা বড় মানে প্রত্যাশার জায়গা ছিল যে সরকার যাতে একটা নির্বাচনের টাইম ফ্রেম ঘোষণা করে, একটা রোড ম্যাপ যাতে দেয়। সেই জায়গায় আমরা দেখলাম যে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা একটা ধারণা দিয়েছেন 25-এর শেষ সময় অথবা 26-এর প্রথমার্ধে ভোট হবে। তারপরেও তো এটি নিয়ে অনিশ্চয়তা, দেখুন, কথা বলা প্রফেসর হচ্ছে। ইউনূস বিজয় দিবস উপলক্ষে যে ভাষণ দিয়েছেন সেখানে নির্বাচনের সম্ভাব্য সময়টা উনি বলেছেন, সেটা সম্ভাব্য, টেন্টেটিভ যেটাকে ইংলিশে বলা হয়। তো তারপরে দেখলাম আবার সেইটারই ব্যাখ্যা দিতে গিয়ে তারই প্রশাসনের ব্যক্তিরা, বিশেষ করে তার প্রেস ডিপার্টমেন্ট, তারা একটু ভিন্নতরভাবে জিনিসটাকে হাজির করলো। ফলে একটা যেটাকে বলা যায় এক ধরনের অনাস্থা, অবিশ্বাস এর দোলাচল সৃষ্টি হলো। এই দোলাচলের ফলে যেটা হয়েছে আমি মনে করি এতে খুব ভালো কিছু হয়নি, দেশের জন্য ভালো হয়নি। এবং নির্বাচন তো নিঃসন্দেহে করতে হবে, এর কোনো বিকল্প নাই। এবং এই সরকারও যার কাছেই ক্ষমতা হস্তান্তর করবে তাকে কিন্তু নির্বাচনের মধ্য দিয়েই আসতে হবে। এই অবস্থাতে ন্যাচারালি রাজনৈতিক দলগুলো চাইবে নির্বাচনটা যেন খুব বিলম্ব না হয়ে যায়। আবার অন্যদিকে যারা এখানে আছেন, এখন দায়িত্বে যারা আছেন ইন্টারিম গভর্নমেন্টের, তারা কতগুলো এজেন্ডা নিয়ে কাজ করছেন। তো আমি কিন্তু এই সরকার যখন আসে তখন মিডিয়াতে আমি বলেছিলাম এই সরকারকে বলতে হবে তার এজেন্ডাটা কি। তো এরপরে দীর্ঘদিন গেল, বেশ কয়েকদিন, মানে কয়েক সপ্তাহ গেল, তারপরে আমরা জানতে পারলাম যে তারা কিছু সংস্কার করবে এবং এর জন্য কিছু কমিশন গঠন করা হলো। এখন প্রশ্নটা হচ্ছে সংস্কারটা টেকসই হতে গেলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা সেই সংস্কারটাকে এন্ডোর্স করতে হবে, সমর্থিত হতে হবে। এবং সেইভাবে যদি সংসদে ভালোভাবে সমর্থিত না হয় তাহলে কিন্তু সেটা নেহাতি একটা যেটাকে বলা যায় যে কাগজে একটা এক্সারসাইজ, পেপার এক্সারসাইজ থেকে যাবে। কিছু লিখলাম, কিছু বললাম, এটা করা যায়, ওটা করা যায়, এটা করা উচিত। তো এইটাকে টেকসই করতে গেলে নিঃসন্দেহে আমাদেরকে নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে এবং পার্লামেন্টের মধ্য দিয়ে যেতে হবে। এখানে অনেক প্রশ্ন উঠেছে, সংবিধানের কি হবে, তারপরে যে বিচারগুলোর কথা বলা হচ্ছে সেগুলোর কি হবে, তারপরে আপনার নির্বাচন ব্যবস্থার কি হবে, অনেক সংস্কার প্রশ্ন। আপনার নির্বাচনে যাবেন তার আগে প্রশ্ন উঠছে নির্বাচন কমিশন, নির্বাচনী প্রক্রিয়া, এগুলো সংস্কারের একটা ব্যাপারটা এসছে। তাহলে তাই যদি সংস্কার করতে হয় তো সেটা কি হবে আমাদের জানা দরকার এবং সেই অনুযায়ী রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নেবে। তো দেখা যাচ্ছে সেদিকে কোনো রকম ধরেন সরকারের সঙ্গে, মানে সরকারের যে চাওয়া, যে ম্যান্ডেট এজেন্ডা যেটাই বলি, সেটা কি এখন অস্পষ্ট? এইটাকে বলে মিটিং অফ মাইন্ডস, যেটা দুটো মনের একটা সম্মেলন। সরকারের একটা মন আছে, প্রফেসর ইউনূসের একটা চিন্তাভাবনা আছে, এদিকে যারা বিরোধী দলে আছেন তারেক জিয়া বলি বা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলি বা জামাতের নেতাদের কথা বলি বা অন্যান্য ইয়াঙ্গার জেনারেশন যারা আছে এখন, যারা রাজনৈতিকভাবে ক্রমান্বয়ে তৎপর হয়ে উঠছে, এই সব পক্ষের কথাই যখন বলি, আমাদের দেশের জন্য, দেশের মঙ্গলের জন্য যেটা প্রয়োজন মিটিং অফ মাইন্ডসটা দরকার। এবং এটার জন্য এক ধরনের বলবো না, এটার জন্য সমঝোতা বৈঠক হওয়া দরকার। জাতীয় ঐক্যমত্য সৃষ্টি করার জন্য এই সমঝোতা বৈঠকটা নিছক একেবারে সাধারণ যেটাকে বলে পোশাকি একটা বৈঠক হলে হবে না। সেখানে যারা বসবে তারা খোলা মনে কথা বলবে এবং রাষ্ট্রের পক্ষ থেকে যারা বসবেন তারাও খোলা মনে কথা বলবেন, তাদের কনস্ট্রেন্টগুলো কি, তাদের সমস্যাগুলো কি, বাধাগুলো কি, সেগুলো বলবেন, তারা কি চাচ্ছেন দেশের জন্য এটা তারা বলবেন। সঙ্গে সঙ্গে রাজনৈতিক দলগুলোও বলবে। এবং সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে সংবিধান নিয়ে। সংবিধানটাই হচ্ছে আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ দলিল এবং এটা নিঃসন্দেহে যে বৈঠকের কথা আপনি বলছেন সেরকম বৈঠক কি এই 4 মাসে দেখলেন? না, বৈঠক হয়েছে, এটা হয়েছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের যে সমস্যার জট এবং যে ধরনের সংকটের মধ্যে দিয়ে আমরা চলছি, নানা রকম সংকট, আইন শৃঙ্খলা থেকে শুরু করে দ্রব্যমূল্য থেকে শুরু করে তারপরে এই যে রাজনৈতিক অনাচার হয়েছে সেগুলোর বিচার ইত্যাদি, অনেক কাজ, হিউজ অ্যামাউন্ট অফ মানে
কি বলে প্রোগ্রাম কর্মসূচি আমাদের হাতে আছে। তো এইগুলিকে কিভাবে গুছিয়ে আনা যায়, গুটিয়ে আনা যায়, কিভাবে এগুলোর মধ্যে কোনটি কোনটি এই সরকারের আমলেই মানে এর যাত্রা শুরু হবে, আর কোনটি কোনটি পরবর্তী পার্লামেন্টকে বা পরবর্তী সরকারের হাতে এটা ছেড়ে দেওয়া হবে, এবং কিভাবে ছেড়ে দেওয়া হবে, কোন শর্তে ছেড়ে দেওয়া হবে, এই বিষয়গুলো স্পষ্ট এবং পরিষ্কার করা দরকার। জি, সেই জায়গাটাই সরকারের ফোকাস কি ঠিক দেখছেন এখন? দুটি বিষয় এসেছে স্যার, একটা হচ্ছে সংস্কার, পরে হচ্ছে নির্বাচন। এখন বলা হচ্ছে সংস্কারের মধ্যে নির্বাচনের বিষয়টি আছে। অ্যাকচুয়ালি যেসব সংস্কারের কথা বলা হচ্ছে, যেমন ধরুন যদি আমরা বলি বিচার, এই যে গুম কমিশন করা হলো, তারা বেশ কিছু খুব ভয়ানক ধরনের ফাইন্ডিংস তাদের, এবং এর মধ্যে অনেকেই জড়িত আছেন, বিভিন্ন সংস্থা, বিভিন্ন বাহিনীর লোকজন জড়িত আছেন, রাজনৈতিকভাবে বলা হচ্ছে সর্বোচ্চ রাজনৈতিক নেতৃত্ব তখনকার তারা জড়িত আছে। তো এই প্রক্রিয়া তো খুব সহজ প্রক্রিয়া না। এটা তো আমাদের দেশের বিচার প্রক্রিয়াতে এমনিতেই একটা যেটাকে বলে দীর্ঘদিন লেগে যায়। তো সেইখানে ঠিক এই সরকারের আমলেও যে বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে, এটা আমি সেভাবে মনে হয় না। আমার যেটা মনে হয়, প্রাথমিকভাবে সবচেয়ে নিম্ন আদালত থেকে, যে আদালত থেকে বিচারটা শুরু হবে, সেখান থেকে একটা রায় বেরোলে পরে তখন এদের রাজনীতিতে প্রত্যাবর্তনটা আপনি ঠেকাতে পারবেন। কিন্তু আপনাকে আরও অপেক্ষা করতে হবে পরিপূর্ণভাবে একটা বিচার পাওয়ার জন্য। সেখানে উচ্চতর আদালতের থেকে একটা রায় দরকার হবে। তো সেইটা বোধহয় আমার মনে হয় আমাদের দেশে যে দীর্ঘসূত্রতা আছে বিচারে, এই দীর্ঘসূত্রতার ফলে কিন্তু বিচারটা সেভাবে অত তাড়াতাড়ি হওয়া সম্ভব নয়। তারপরে কথা হচ্ছে, সেই জায়গাটাই স্যার, এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হয়েছে যে মানে স্বৈরাচারের বিচার না হওয়া পর্যন্ত তারা আসলে নির্বাচন হতে দেবে না। তারা বলেছে তারা একটা যেটাকে বলা হয় প্রেশার গ্রুপ হিসেবে কাজ করছে। আমি মনে করি এরকম প্রেশার গ্রুপ থাকা উচিত, যে কোনো ডেমোক্রেসিতে প্রেশার গ্রুপ থাকা উচিত, কিন্তু সেটা যেন প্রেশার গ্রুপটা এমন প্রেশার যাতে না হয় যেখানে আমরা একটা টিপিং পয়েন্টে চলে যাব, যেখান থেকে হয়তো একটা বিস্ফোরণ ঘটবে, এইটা যাতে না হয়, এটা পরিহার করতে হবে। আর তারা যেটা বলছে তার সঙ্গে তো দ্বিমত পোষণ করার খুব সুযোগ নাই। সেই জন্য আমি বলবো বিচার প্রক্রিয়াকে যথাসম্ভব আগামী 5 থেকে 6 মাসের মধ্যে একেবারে যদ্দূর সম্ভব সেই প্রসিকিউশন স্টেজ এবং আপনার বিচারে নিয়ে আসার যে স্টেজ, তারপরে সাক্ষী সাবুত হাজির করার যে স্টেজ, এগুলো খুব দ্রুত গতিতে এবং কিছুটা আদালতের সময় বাড়িয়ে দিয়ে হলো এই হিয়ারিংগুলো কমপ্লিট করে সে বিচারটা হয়ে যাওয়া উচিত। মানে অন্তত প্রাথমিকভাবে যেটা আন্তর্জাতিক কি বলে মানবাধিকার যে মানে আদালত আছে, সেখানে যেটা সেই বিচারটা হবে, অপরাধ ট্রাইব্যুনাল যেটা আছে, তো সেইখান থেকে আমরা হয়তো পরবর্তী স্টেজটার জন্য হয়তো আমাদেরকে অপেক্ষা করতে হবে। যেটা আপনি বলছিলেন যে আমরা মানে ছাত্রদের পক্ষ থেকে যে প্রেশার গ্রুপটা আছে সেটা থাকা উচিত। এখন কি রাজনৈতিক দলগুলোর চাওয়া এবং ছাত্রদের চাওয়া, বা ধরেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কথা বলি, এদের চাওয়ার মধ্যে যে ঐক্যটা আগে ছিল ফ্যাসিস্ট পতনের সময়, সেই ঐক্যটা দেখছেন এখন, নাকি নির্বাচনের জায়গায় এসে আমরা আবারও মুখোমুখি অবস্থানে যাচ্ছি? এটা অনেকেরই মানে উদ্বেগের বিষয়, দুশ্চিন্তারও বিষয়, যে আমরা এত বড় একটা অ্যাচিভমেন্ট করলাম, সারা জাতি এত বড় স্যাক্রিফাইস করলো, এত রক্ত দিল, এত মানুষের জীবন হানি হলো, এবং তার পাশাপাশি আবার বহু লোক পঙ্গু হয়ে তাদের জীবন প্রচণ্ড অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। তো এই অবস্থাতে নিঃসন্দেহে আমরা কোনো ধরনের বড় ধরনের রাজনৈতিক মতপার্থক্য অবশ্যই থাকবে। ডেমোক্রেসি যখন আমি করছি, গণতন্ত্র যখন করছি, সেখানে মতপার্থক্য তো অবশ্যই থাকবে। কিন্তু এই মতপার্থক্য রিজলভ করার জন্য, মানে এমনকি আপনার কমিউনিস্ট কান্ট্রির কথাও যদি আপনি চিন্তা করেন, মাও জেদুং অ্যাজ আর্লি অ্যাজ ইন 1957 উনি প্রবন্ধ লিখেছিলেন অন ম্যাটার্স অফ হ্যান্ডলিং কন্ট্রাডিকশনস অ্যামাং পিপল। আপনি কিভাবে এই যে বিরোধগুলি থাকে জনগণের মধ্যে, রাজনৈতিক দল তো জনগণকে নিয়েই, তো সেই বিরোধগুলো কিভাবে আপনি মীমাংসা করবেন। তা আমরাও আমাদের এখান থেকেও আমাদের রাজনীতি যারা করেন, তারা তো অনেক কিছুই করেন, নির্বাচনে তারা খুব সিদ্ধহস্ত এবং অনেক সময় একেবারে বিপর্যয়কর নির্বাচনের ব্যবস্থা তারা করেন। কিন্তু তার সঙ্গে আমার মনে হয় তাদের একটা এক্সারসাইজ তাদের করা উচিত, সেটা হচ্ছে বিদ্যমান রাজনৈতিক বিরোধগুলো বা অন্যান্য যে সামাজিক বিরোধগুলো আছে রাষ্ট্রের মধ্যে, সেগুলো কি করে নিষ্পত্তি করা যায়
একটা শান্তিপূর্ণভাবে এবং শান্তিপূর্ণ আলাপ আলোচনার মাধ্যমে। উদ্যোগ কে নেবে স্যার? উদ্যোগ নিঃসন্দেহে এখানে আমাদের এই যে ইন্টারিম গভর্নমেন্টের যিনি চিফ অ্যাডভাইজার আছেন তাকেই নিতে হবে, কারণ তাকে কেন্দ্র করেই তো এই পুরো জিনিসটা, পুরো ফরমেশনটা তৈরি হয়েছে। সেই জায়গাটাই ধরেন এটি এখন শুরুতে যেই প্রশ্নটি করেছিলাম স্যার, যে ধরেন যতটা অ্যাকসেপ্টেন্সি নিয়ে সরকার আসলো, এখন সেই জায়গাটা কেমন? মানুষের কাছে জনসমর্থনের জায়গাটা, দলগুলোর সহযোগিতা আগে যেভাবে পাচ্ছিল এখন তেমনটা আসলে পাচ্ছে কিনা? এই যে এই সরকারের একজন উপদেষ্টা আছেন এবং তিনি খুব সক্রিয় এবং তিনি তৎপর, ডক্টর আসিফ নজরুল। আসিফ নজরুল এর আগে যখন উনি সরকারে যাননি, তার আগে যখন বিভিন্ন আলোচনা সভায় কথাবার্তা বলতেন, মিডিয়ার কাছে কথাবার্তা বলতেন, তখন আওয়ামী লীগের দুর্বলতা নিয়ে একটা কথা বলতেন উনি, সেটা হচ্ছে যে ইনকামবেন্সি ফ্যাক্টর, অর্থাৎ আপনি এই দেশে বা যে কোনো দেশে যখন আপনি ক্ষমতায় যান তখন আপনাকে ডেলিভার করতে হয়, আপনাকে দিতে হয়, যে আপনি সার্ভিস ডেলিভার করতে হয়, আপনার সমস্যার সমাধান করতে হয়, সেটা এক ধরনের ডেলিভারি। তো সুতরাং দেখা যায় এই দুটোর মধ্যে এটার এই সংক্রান্ত আকাঙ্ক্ষা এবং এর বাস্তবায়নের মধ্যে একটা ফাঁক বা ফারাক থেকে যায়। এই ফারাকের ফলে কিন্তু স্লোলি আপনার জনপ্রিয়তা কমতে থাকে। আর বাস্তবতা হচ্ছে যে অনেকেই এখন সরকারের ব্যাপারে ক্রিটিক্যাল হয়ে উঠবে ক্রমান্বয়ে। হ্যাঁ, তারা যদি দেখে তাদের আকাঙ্ক্ষা মতো চলছে না এবং সেটা মিটমাট করার জন্য কোনো সমাধান আসছে না, তখন কিন্তু তারাও কিন্তু ভোকাল হয়ে যাবে। যেমন আজকে বিএনপির পক্ষ থেকে যেটা দেখলাম মিডিয়াতে, সে মানে যদি না হয়, সমস্যার সমাধান যদি না হয়, তাহলে তারা রাজপথেও নামতে পারে। তো এইসব কথাবার্তা হচ্ছে। সেই জন্যই আমি বলি লাইনটা এরকম যে নির্বাচন নিয়ে যদি টালবাহানা হয় সেক্ষেত্রে নির্বাচন নিয়ে আর কি, নির্বাচন নিয়ে আমি তো আলোচনাটা মানে নির্বাচনকে দিয়ে আলোচনা। তো এই জন্য মানে আপনি যে প্রশ্নটা, মূল প্রশ্নটা করেছেন, এই সরকারের সম্পর্কেও কিন্তু নানান রকম মানে প্রশ্ন উঠছে এবং এই প্রশ্নগুলো যারা ক্ষমতা থেকে বিদায় নিয়েছে তারা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে তোলার চেষ্টা করছে বা অন্যভাবে তোলার চেষ্টা করছে। এবং পাশাপাশি আপনার এইখানকার রাজনীতিতে বাম, মধ্য, ডান, এই নানান জনের যে পশ্চার, পলিটিক্যাল পশ্চার, সেখান থেকেও দেখা যাচ্ছে মানে অনেকেই স্যাটিসফাইড না, সন্তুষ্ট না। তো ফলে এই যে একটা অসন্তোষের মনোভাব, এইটাকে তো দূর করতে হবে, এর একটা সমাধান বের করতে হবে। এবং আর কতকাল আমরা এইভাবে গোলকধাঁধার মধ্যে থাকবো, এটাই হচ্ছে আমার মানে উদ্বেগ। এবং ধরেন যে মানে সফল হওয়া সরকারের যে মানে সফলতার মানদণ্ড এই 4 মাসে আপনি কি দেখছেন, মানুষ আসলে কতটা সন্তুষ্ট বলে মনে হয়? বিশেষ করে আমি আইন শৃঙ্খলার মুদ্রব্যমূল্যে দুটি জায়গা নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনা হচ্ছে। আজকেও একটি বড় ঘটনা ঘটেছে, এই যে চাঁদপুরে জাহাজে 7 জন যতটুকু 7 জনের মরদেহ পাওয়া গেল, ডাকাতরা নাকি মেরেছে, ডাকাতরা মেরেছে। সো এরকম ঘটনা তো আসলে মানুষকে শঙ্কিত করে। ধরেন পানিপথের যাত্রাটা একরকম, পানিপথ না শুধু, আরো বিভিন্ন জায়গায় আছে। তো সেই জায়গাতে কেন স্যার এই বিষয়গুলো বেশি বেশি ঘটছে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, দেশের আইন শৃঙ্খলার একটা বড় সমস্যা বলছি আপনাকে, আপনার যে কোনো বড় ধরনের আন্দোলন হলে, গণ অভ্যুত্থান হলে, আইন শৃঙ্খলার একটা অবনতি অটোমেটিক্যালি ঘটে। এবং আন্দোলন অভ্যুত্থান মানেই হলো যে আপনি এক ধরনের আইন অমান্য করছেন, এক ধরনের নির্দেশনাকে অমান্য করে যাচ্ছেন। হ্যাঁ, এটা বা যেটা এতদিন আপনি নীরবে সহ্য করেছেন সেটাকে আবার সরিয়ে ফেলার জন্য এটা হচ্ছে। আপনাকে একটা এক্সাম্পল হিসেবে বলতে পারি, সেটা হচ্ছে 69-এর আন্দোলন যখন হয়েছে, আমি 69-এর আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, আমাদেরকে এই সমস্যাগুলো মোকাবেলা করতে হয়েছে। সেটা হলো খবর পেলাম গ্রামাঞ্চল থেকে, জামালপুর থেকে, চাঁদপুরের হাইমচর থেকে, যে এখানে কৃষকরা গরু চোরদেরকে জবাই করা শুরু করেছে এবং বেশ কিছু গরু চোরকে তারা জবাই করে ফেলেছে এবং একটা ভয়ানক মানে ভীতিকর একটা অবস্থার সৃষ্টি হয়েছে। কৃষকের জন্য সেটা ছিল একটা আনন্দ উৎসব, কিন্তু অন্যদের জন্য, অন্যদের চোখে তো এটা একটা ভয়াবহ দৃশ্য। তো পরে কি করা যায় এটা নিয়ে শেষ পর্যন্ত বললেন আমরা ছাত্ররা কি করে এই সমস্যার সমাধান করব। স্বাভাবিকভাবে সরকারের আইন শৃঙ্খলা বাহিনী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে বলা হলো আপনাদের রিপ্রেজেন্টেটিভ দেন, আমরাও যাব, দুই পক্ষই আমরা মানুষের সঙ্গে কথা বলবো যাতে এই ধরনের সমস্যাগুলোর সমাধান হয়।
এইটা আমি বললাম, এই দৃষ্টান্তটা আমি দিলাম এই জন্য, আরো দৃষ্টান্ত আমি দিতে পারি, সময় নাই। না, প্লিজ। তো সেটা হচ্ছে যে বড় গণ অভ্যুত্থান হলে অনেক জিনিস যেটাকে বলা যায় স্ল্যাকেন্ড হয়ে যায়। হ্যাঁ, তো গ্রিপ যেটাকে বলে, বাঁধন যেটাকে বলে, সেটা কিছুটা দুর্বল হয়ে যায়, ভেঙে যায়, ছিঁড়ে যায়, এটা হয়। 4 মাস তো হয়ে গেল স্যার। 4 মাস, কেন 4 মাস তো অনেক সময় নিয়ম শৃঙ্খলা ফিরে আসার জন্য 4 মাসও যথেষ্ট সময় নয়। তবে এইবারের যে ঘটনা আপনি দেখেন যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর থেকে বড় বড় কর্মকর্তা যারা ছিলেন তারা সব পদত্যাগ করেছেন। পুলিশ পালিয়ে গেছে, থানা ছেড়ে চলে গেছে, কর্মস্থল ছেড়ে চলে গেছে, এবং এদের সংখ্যা কেউ বলে 1.5 লক্ষ, কেউ বলে 2 লক্ষ, মানে মোটামুটি বিশাল একটা সংখ্যক এবং এই পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন যেটা, সেটাকে রেস্টোর করতে গিয়ে কিন্তু সরকারকে বেশ হিমশিম খেতে হচ্ছে। আর পুলিশ যদি ঠিকমতো কাজ না করে তাহলে আপনি কিন্তু ল অ্যান্ড অর্ডার মেনটেন করা, ট্রু পুলিশের মধ্যে দুর্নীতি আছে, অনেক কিছু আছে, তারা অনেক কিছু দুর্নীতি করে বলেই অনেক অপরাধকে তারা ইগনোরও করে, প্রশ্রয়ও দেয়, কিন্তু অ্যাট দি সেম টাইম আমরা জানি এটা ক্রাইম ইকোনমিক্সই বলে যে একভাবে তারা ডেটারেন্ট হিসেবেও কাজ করে। এই যে তারা টহল দেয় বা করে, এটার ফলেও কিন্তু বহু অপরাধ, আজকে ঢাকা সিটিতেও কিন্তু পুলিশের সেই রকম এফেক্টিভ যে মানে টহল দেওয়া সেটা কিন্তু হচ্ছে না বলে ঢাকা সিটিতেও কিন্তু নানান ধরনের অপরাধ, বিশেষ করে ছিনতাই, এই জিনিসগুলো বেড়ে গেছে। তো এইটা হলো আমরা একটা ঐতিহাসিক পরিস্থিতির শিকার হয়েছে। এবং এটাও আপনারা জানেন যে অনেক আমলা তারাও কিন্তু আত্মগোপনে গেছে, বিদেশে চলে গেছে। আর এছাড়াও রাজনৈতিক নেতা কিসের কর্মী, কিসের ভয় এরকম? হ্যাঁ, কিসের ভয়? মানে এটা না, ভয় হচ্ছে তারা নিশ্চয়ই কিছু খারাপ কাজ করেছে এবং তারা মনে করছে এটার জন্য হয়তো সরকারের পতন হলে আমলারা কেন পালিয়ে যাবে? আমলারা যখন আমরা জানি যে আমলারা নিরপেক্ষ থাকার কথা, তারা সরকারের হুকুমগুলি মানে, কিন্তু সরকারের যেটাকে বলা যায় একটা অঙ্গ হিসেবে তারা কাজ করবে না। তারা তাদের মানে স্ট্যাটিউট বুকে যা লেখা আছে সেই অনুযায়ী তারা দায়িত্ব পালন করবে। এমনকি সত্যিকারের আমলা যিনি, তার সেই সাহস থাকতে হবে, ধরুন একজন সচিব, তার সাহস থাকতে হবে যে তিনি একেবারে সাহস করে মন্ত্রীকে বলবেন যে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে বা এটা করা হচ্ছে, কিন্তু এটা করতে গেলে কি কি সমস্যা হবে, হি উইল পয়েন্ট আউট। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের এখন সেই ধরনের আমলা নাই, নানা কারণে এটার অবক্ষয় ঘটেছে, এবং এটার জন্য মূলত আমাদের দেশের যে রাজনীতি, সেই রাজনীতিই কিন্তু দায়ী। তো ফলে আমি বলবো পৃথিবীর ইতিহাসে গণ অভ্যুত্থান, গণ আন্দোলন যখন হয় এবং তার পরিণতিতে যে যা কিছু আমরা করি, সেখানে কিন্তু বাংলাদেশে যেটা ঘটেছে সেটা কিন্তু একেবারে তুলনারহিত, মানে এর আর কোনো তুলনা হয় না, নজিরবিহীন। একটা ছোট বিরতি নিয়ে ফিরছি। থ্যাংক ইউ দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হয়েছে জেডএস ইনসাইড পলিটিক্সে। কিছুক্ষণের মধ্যে ফিরছি, আশা করি বিরতির পর আপনাদের সঙ্গে পাচ্ছি। আবারও স্বাগত জেডএস ইনসাইড পলিটিক্সের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম অন্তর্বর্তী সরকার সংস্কার নির্বাচনের বিষয়ে। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ, অর্থনীতিবিদ, লেখক ও রাজনীতি বিশ্লেষক। অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ, নির্বাচন নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমি একটু জানতে চাই আপনার চোখে, ধরেন বা যে সময়সীমা দেওয়া হচ্ছে সেটা কি খুব বিলম্বিত সময় কিনা? মানে রাজনৈতিক দলগুলো এটিকে মানে এর মধ্যেও কোনো রকম দুর্বিসন্ধি আপনি দেখছেন কিনা? না, আমি তো দুর্বিসন্ধি বলবো না, জি, কারণ আমি যদি জানতাম তাদের কিছু দুর্বিসন্ধি আছে, সেই ধরনের কোনো তথ্য উপাত্ত যদি আমার কাছে থাকতো, তাহলে আমি দুর্বিসন্ধির কথা বলতাম। জি, তারা হয়তো মনে করছেন তারা যেই কাজটুকু করে যেতে চান সেই কাজগুলো করতে এই সময়ের দরকার। এখন গোড়া থেকে এই সন্দেহ বা এই অবিশ্বাসটা তৈরি হয়েছে বেশ কিছুদিন ধরেই। মানে অন্য দলগুলো নির্বাচনের কথা বলছিল, আর সরকার কিন্তু সে ব্যাপারে নিশ্চুপ ছিল। অনেক পরে এসে এই গত মানে কি বলে 16 ডিসেম্বরে এসে একটা সরকারের মাইন্ডটা অন্তত প্রাথমিকভাবে জানা গেল। জি, এখন প্রশ্ন হচ্ছে, আমার যেটা থাকবে সেটা হলো যে আমরা দুরভিসন্ধির কথা ভুলে যাই। আমরা যে লক্ষ্যে এগোচ্ছি, আমি বিশ্বাস করি আমরা সবাই এক লক্ষ্যে এগোচ্ছি, সেটা হচ্ছে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা এবং গণতন্ত্রকে যত দৃঢ়ভাবে সম্ভব সেটাকে প্রাতিষ্ঠানিকীকরণ করা। এবং নির্বাচন বা গণতন্ত্রের একটা বড় অনুষঙ্গ হচ্ছে নির্বাচন, এবং নির্বাচন নিয়ে বারবার প্রশ্ন ওঠে, বারবার অস্থিরতা সৃষ্টি হয়। এই
প্রশ্ন যাতে না ওঠে, সেভাবে যাতে দেশের নির্বাচনকে মানে করা যায়, সেটা যদি সম্ভব হয় তাহলে আমি মনে করি, এবং সে ব্যাপারে যদি একমত হওয়া যায়, এবং এর সঙ্গে সঙ্গে আমি যেটা বলবো সেটা হচ্ছে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তারা যা যা করতে চায় আরও একটু যাচাই বাছাই করে কিছু কি ছেড়ে দেওয়ার কথা কিনা, যে আর একটু পরে হোক, আবার কিছু জিনিস সেটাকে সময়টা কিভাবে কম্প্রেস করা যায়, মানে কমিয়ে আনা যায়, দ্রুততম সময়ে করা যায়, মোটামুটি রাত দিন পরিশ্রম করে কাজটা এগিয়ে নেওয়া যায়, এইটার ব্যাপারে উদ্যোগ নেওয়া উচিত। আপনার কি মনে হয় স্যার, যে ছাত্রদের পক্ষ থেকে যে রাজনৈতিক দল করার একটা ঘোষণা দেওয়া হচ্ছে, যেটি বলা হচ্ছে যে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আসবে রাজনৈতিক দলটি, সেই ঘোষণা আসার পরে রাজনীতির মাঠে চেঞ্জ দেখছেন কোনো? না, বাংলাদেশে তো সবসময় অবিশ্বাস সন্দেহ এটা হয়। জি, ভালো উদ্দেশ্যে কেউ কিছু করলেও সেখানেও আমরা দোষ ত্রুটি খুঁজে পাই। তা এখন প্রশ্ন হচ্ছে, আমরা গণতন্ত্র করব, এখন কেউ একজন বলল আমি একটা রাজনৈতিক দল করতে চাই, তো আপনি যদি গণতান্ত্রিক স্পিরিটে বিশ্বাস করেন তাহলে তো আপনার কেউ রাজনৈতিক দল করলে সেটাকে আপনার বাঁকা চোখে দেখার খুব সুযোগ নাই। তার পাশাপাশি আবার যারা নির্বাচন সম্পর্কে সরব, জি, এবং রাজনৈতিক দল হিসেবে এটা অত্যন্ত স্বাভাবিক, তারা নির্বাচনের ব্যাপারে সরব হবে, তারা চাইবে এটা যত এগিয়ে আসা যায়, এবং তাদের নিজস্ব কিছু দলীয় স্ট্র্যাটেজিও থাকে। তারাও হয়তো ভাবছে নির্বাচন যতই বিলম্বিত হবে, মানে যেই লোকজন এখন তাদের পেছনে সমবেত আছে সেই লোকজন হয়তো আবার যেটা করে সময়ের কারণে, বিলম্বের কারণে হয়তো দূরে সরে যেতে পারে, তখন নির্বাচনে মানে ভালো ফল করা সেটা হয়তো কঠিন হয়ে উঠতে পারে। এই জন্য তাদের পক্ষ থেকে নির্বাচন ত্বরান্বিত করার কথা বলাটাকেও খুব খারাপভাবে দেখার প্রশ্নই ওঠে না, এবং সেটাকেও একটা ন্যায্য মানে আকাঙ্ক্ষা হিসেবে দেখতে হবে। এবং এই জন্য তো আমি বললাম যে এখনো সময় আছে, সবাই একত্রে বসে একটু দীর্ঘক্ষণ কথা বলে, দরকার লাগলে আপনার শুধু একদিন না, দুদিন তিন দিন কথা বলে জিনিসগুলিকে খুব স্পষ্ট এবং পরিষ্কার করা। আমরা স্বচ্ছতার কথা বলি, ট্রান্সপারেন্টের কথা বলি, আজকে এই প্রশ্নগুলি কেন উঠছে? সম্ভবত এইখানে বিভিন্ন পক্ষের থেকে ট্রান্সপারেন্সির কিছু অভাব রয়েছে, স্বচ্ছতার কিছু অভাব রয়েছে, মানে সব কথা মানে খুলে কেউ বলছে না, এটার জন্যই কিন্তু আরো কিছু ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে। একটা অভিযোগের সুরেই একটা কথা আসছে রাজনীতির মাঠেই, রাজনীতিবিদদের পক্ষ থেকে আসছে যে যেহেতু ছাত্ররা রাজনীতি দল করছে, তারা পূর্বে প্রস্তুত না হওয়া পর্যন্ত নির্বাচনের বিষয়টা হয়তো সরকার ভাববে না। এই রকম ভাবনা, সন্দেহ স্বাভাবিকভাবে রাজনৈতিক দল করতেই পারে, কিন্তু প্রশ্ন হলো যে আবারও এই যে সন্দেহের দোলাচলের মধ্যে পড়ে, গোলকধাঁধার মধ্যে পড়ে শেষ পর্যন্ত দেশের আমরা বড় ধরনের ক্ষতি করি কিনা। এবং আমার কাছে যেটা মনে হচ্ছে, এর পাশাপাশি আরেকটা জিনিস ভাবা দরকার, আমাদের প্রতিবেশী রাষ্ট্র কিন্তু চুপ করে বসে নাই, এবং তারা নানা কিছু ঘটানোর চেষ্টা করছে। তো সেইখানে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা যেটা বললাম, সেইটা বিঘ্নিত হওয়ার একটা আশঙ্কা দেখা দিয়েছে। সেইখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে তারাও কিন্তু নানান রকম ঘুঁটি চালছে, এবং তাদের লোকজন কিন্তু এই দেশে ব্যাপকভাবে আছে। দুনিয়ার অন্য ইন্টেলিজেন্স এজেন্সি, সিআইএ বলেন বা অন্য কোনো সোভিয়েত ইয়ে বলেন, রাশিয়ান ইয়ে বলেন, এগুলোর চাইতে আমার মনে হয় আমাদের প্রতিবেশী ভারতের রয়ের যে লোকজন, যোগাযোগ, এটা অন্যদের চাইতে মাঠ পর্যায়ে অনেক বেশি, এবং এই কারণে তারা এক ধরনের অঘটন ঘটনপটীয়সী হয়ে পড়েছে। তো এই ব্যাপারটাও, এই যে এক্সটার্নাল থ্রেট, এই এক্সটার্নাল থ্রেট টু আওয়ার সিকিউরিটি, এক্সটার্নাল থ্রেট আমি মনে করি ইটস অলসো এ থ্রেট টু আওয়ার ডেমোক্রেসি। তো তারা তো একজন মানে স্বৈর শাসককে লালন পালন করেছে, এবং তাকে এখন তারা আশ্রয় দিচ্ছে। সরকার চিঠি লিখেছে তাকে ফিরিয়ে দেওয়ার জন্য, লেটেস্ট খবর। হ্যাঁ, চিঠি গ্রহণ করেছে, সেই খবর এসেছে। চিঠি গ্রহণ করা তো করাটা এটা স্বাভাবিক কূটনৈতিক প্রক্রিয়া। এখন গ্রহণ করার পরে আপনি কি করবেন, কোন অ্যাকশনে যাবেন, সেটা তো একটা বড় প্রশ্ন। একদিকে ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে আমরা ভালো সম্পর্ক করতে চাচ্ছি, আমরা এঙ্গেজড হতে চাচ্ছি, আবার অন্যদিকে নানান রকম বাধা বিপত্তি, নানান রকম সমালোচনা বাংলাদেশ সম্পর্কে, যেই ধরনের, যেটাকে বলে অত্যন্ত নেতিবাচক, অত্যন্ত বিভীষিকাময় যে মিডিয়া ক্যাম্পেইন হচ্ছে, এবং তাদের মিডিয়া ক্যাম্পেইনে কিন্তু অনেক লোক, বাইরে অন্য দেশের লোকেরাও প্রভাবিত হচ্ছে, বিকজ
তারা ক্যাম্পেইনটা করে ইংরেজি ভাষায়, আর আমরা যা বলি বাংলা ভাষায় বলি। আমাদের এখানে একটা এনডিটিভির মতো একটা মানে মিডিয়া নাই, একটা যেখানে ইংরেজিতে আলোচনাগুলি করে। এখন প্রয়োজন মনে হয়, হ্যাঁ, এরকম একটা মিডিয়া তো বাংলাদেশে দরকার। আমি সেটাই বলছি, যেরকম একটা দরকার আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল কনজাম্পশনের জন্য, আন্তর্জাতিক সম্প্রদায়কে জানানোর জন্য, আন্তর্জাতিক গোষ্ঠীকে এবং অন্য দেশের জনগণকে জানানোর জন্য, এমনকি ভারতের জনগণকেও যদি, যেটা আমাদের মনে হয় একটা লক্ষ্য হওয়া উচিত, সেই দেশের জনমনে যত রকম ভুল বুঝাবুঝি আছে বাংলাদেশ সম্পর্কে সেগুলোর নিরসন হওয়া উচিত। এবং সেটা নিরসন করতে গেলে তো আপনার হয় ইংরেজি ভাষা ব্যবহার করতে হবে, না হয় হিন্দি ভাষা ব্যবহার করতে হবে, একটা কিছু করতে হবে। বাংলা দিয়ে আমি বড়জোর পশ্চিমবঙ্গ পর্যন্ত পৌঁছাতে পারবো বা আসামের কিছু জায়গায় পৌঁছাতে পারবো। এখন দুই দেশের যে সম্পর্কের যে বাস্তবতা দেখছেন, সেটি এই ভারতীয় পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরের পরে কোনো রকম নড়চড় দেখছেন ভারত বাংলাদেশ সম্পর্কে? আমার কাছে সেটা কোনো রকম বদল? এই যে মিশ্রি আসলেন এবং সেখানে বাংলাদেশের পক্ষ থেকে একটা বড় সন্দেহ এসছে, সেটা হলো তিনি ঘন্টা দুয়েকের জন্য একটু লাপাত্তা হয়ে গেছিলেন। এখন এটা নিয়ে জনমনে বলেন বা যারা পলিটিক্যালি মানে সচেতন, যারা মুখর, তারা প্রশ্ন তুলছে উনি ওই সময়টা কোথায় ছিলেন। হ্যাঁ, তো এইটা একটা প্রশ্ন যাচ্ছে। আর তিনি যাওয়ার পরে এই দেশকে নিয়ে আমি যেটা বলছিলাম নেগেটিভ প্রপাগান্ডা এটা কি কমেছে? আর 16 ডিসেম্বর মোদি যে আপনার করেছে, স্ট্যাটাস দিয়েছে, সেই স্ট্যাটাস নিয়েও তো বড় বিতর্কের সৃষ্টি হয়েছে। তিনি দাবি করেছেন যে এই বিজয় দিবস ভারতের বিজয়। তো এই ধরনের দাবি তো একটা সুসম্পর্ক গড়ে তোলার জন্য যথেষ্ট না, এবং এর ভেতর দিয়ে এক ধরনের আধিপত্যবাদী মনোভাবের বহিঃপ্রকাশ হয়, এবং এটা কোনোভাবেই কাম্য নয়। এবং ভারত এই ধরনের মনোভাব পোষণ করে বলেই পাকিস্তানের সঙ্গে তার সম্পর্ক খারাপ বুঝলাম, কিন্তু মালদ্বীপের সঙ্গে, ছোট্ট একটা দেশ এবং তারা অনেকভাবেই ভারতের উপরে নির্ভরশীল, তারপরেও মালদ্বীপের জনগণ যেভাবে রায় দিয়েছে, ভারত হটাও বলে রায় দিয়েছে। শ্রীলঙ্কা আজকে যারা ক্ষমতা এসছে গত নির্বাচনে, জেভিপি, জনতা বিমুক্তি প্যারানুমা, এই দলের, তো এরাও কিন্তু এই ভারত সম্পর্কে খুব মানে যেটাকে বলা হয় যে মানে ভালো মনোভাব মানে পোষণ করে না। তারপরে আসেন নেপাল। নেপাল তো জানেন, এমনকি ভুটান, যে ভুটান মাত্র দুনিয়ার 4টা দেশের সঙ্গে তার কূটনৈতিক সম্পর্ক রাখতে পারছে, সে বাড়াতে পারছে না, কারণ তাকে যা কিছু করতে হবে ফরেন রিলেশনসের ক্ষেত্রে সেটা দিল্লির মধ্য দিয়ে করতে হয়। এবং সেটা না শুধু ভুটানের একটা আর্মি রাখা, তারপরে ভুটানের একটা স্বাধীন পররাষ্ট্রনীতি রাখা, এগুলো নিয়ে অনেক রকম বাধা। সব মিলে ভুটান কিন্তু প্রাণপণ চেষ্টা করছে এই থেকে বেরিয়ে আসার জন্য। সুতরাং ভারতকে বুঝতে হবে যে ভারতের লক্ষ্য হচ্ছে কি? ভারতের লক্ষ্য হচ্ছে, আমি যতটুকু বুঝি, যে দুনিয়াতে একটা অন্যতম মানে বড় শক্তি হিসেবে তার অভ্যুত্থান ঘটবে, এক। দ্বিতীয়ত হচ্ছে যে সে সিভিলাইজড ওয়ার্ল্ডে, সেজন্য তো বন্ধু দরকার। হ্যাঁ, সেজন্য তারা যেটা মুখে বলছে যে আপনি নেইবার্স ফার্স্ট, সুন্দর কথা, কিন্তু নেইবার্সদের প্রতি তার আচরণটা কীরকম? হ্যাঁ, এখন আমাদের এই যে গুমের যে ইয়েটি হলো, এখন বেরিয়ে আসছে যে ভারতে অনেক যারা গুম হয়েছে তাদের অনেকে ভারতেই বন্দী আছেন, 2-1 কিন্তু সেখান থেকে বেরিয়েও আসছেন। তো এই ধরনের মানে ব্যাপার, ধরেন বললাম হাসিনা সরকার তার কাছে চেয়েছে তার সুবিধার জন্য যে হ্যাঁ কিছু বন্দীকে তোমার হেফাজতে, তোমার হাওলায় রাখতে হবে, কিন্তু সে কেন একটা অভিজ্ঞ রাষ্ট্র, 47 সাল থেকে তারা একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে তাদের পররাষ্ট্রনীতি, অর্থনীতি, রাজনীতি চালিয়ে আসছে। এবং আমি যতদূর জানি যে সেখানে প্রচুর ম্যাচিওর পলিটিশিয়ানস, ম্যাচিওর ব্যুরোক্র্যাটস, ম্যাচিওর ডিপ্লোম্যাটস, ম্যাচিওর ইউনিভার্সিটি প্রফেসরস এগুলো আছে। হ্যাঁ, সেইখানে কেন এত সংকীর্ণতা এবং মনটা এত ছোট কেন? এটা একটা আমার বড় রকমের প্রশ্ন। অনেক ধন্যবাদ। একটা বিরতি নিয়ে ছোট্ট একটা বিরতি স্যার, ছোট্ট ফিরছি দর্শক, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, কোথাও যাবেন না, আশা করি আপনাদের সঙ্গে পাচ্ছি বিরতির পর। আবারও স্বাগত জেডএসআর ইনসাইড পলিটিক্সের সঙ্গে আছেন প্লাবনুর রহমান। আমরা কথা বলছিলাম অন্তর্বর্তী সরকার সংস্কার নির্বাচন বিষয়ে। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ, অর্থনীতিবিদ, লেখক ও রাজনীতি বিশ্লেষক। ডক্টর মাহবুবুল্লাহ, যেটি মূল বিষয় সংস্কার এবং নির্বাচন, যেটি বলা হচ্ছে যে 31 ডিসেম্বর সামনেই, খুব বেশি বাকি নেই, 31 ডিসেম্বরের মধ্যে সংস্কার কমিশনগুলো রিপোর্ট দেবে, তারপরে ঐক্যমত্য কমিশন হবে। সেই কমিশনে আসলে একমত বিষয়গুলো নিয়ে আসলে কাজ হবে।
কত সময় লাগতে পারে বলে আপনার মনে হয়, মানে যেটি আসলে জাস্টিফাইড, যেটি নিয়ে বিতর্ক হবে না? এখানে প্রশ্নটা হলো কমিশনের রিপোর্ট অবশ্যই আমরা আশা করবো, এবং রিপোর্টগুলি এসেও যাচ্ছে, জি। কিছু কিছু রিপোর্ট তো এসছে। জি। তো সেই দিক থেকে বলা যায় যে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা চেষ্টা করছেন অনেস্টলি কাজগুলি করার। তার সঙ্গে সঙ্গে এখন ওই যে জনপ্রশাসন সংস্কারের জন্য যে কমিশনটা হয়েছে সেটা নিয়ে অলরেডি যথেষ্ট কন্ট্রোভার্সি সচিবালয়ে শুরু হয়েছে, বিশেষ করে পদোন্নতির প্রশ্নে, তারপরে ওই ক্যাডারদের বিভাজনের প্রশ্নে 50% নাকি আরও বেশি না কম, এইসব ব্যাপার নিয়ে। তো দেখা যাচ্ছে যে সংস্কারও অনেক সময় নতুন সমস্যার সৃষ্টি করে। হয়তো সেই সংস্কার সৎ উদ্দেশ্যে, ভালো উদ্দেশ্যেই হচ্ছে, কিন্তু সংস্কারের যারা স্টেক হোল্ডার তাদের মধ্যে অনেকেই হয়তো ঠিক এটার উপকারিতা বা জাতীয় প্রয়োজন এটা উপলব্ধি করতে পারে না বলেই অনেক সময় এগুলো বিরোধের মধ্যে পড়ে যায়। হ্যাঁ, সেই জিনিসগুলো কিন্তু হয়। তারপরেও যেটা আপনি বলছেন যে সংস্কারের রিপোর্টগুলো আমরা জানুয়ারি ফার্স্ট উইকের মধ্যে বা সেকেন্ড উইকের মধ্যে আমরা পেয়ে যাব। তো পেয়ে গেলে আমরা বুঝতে পারবো দলগুলোর ইনভলভমেন্ট কি দরকার নাই স্যার, মানে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য হওয়া না, সংস্কারের বিষয়ে? সেটার পরে হচ্ছে ঐক্যমত হলে আরেকটা প্রসেস আছে, আপনি সব রিপোর্টগুলো সবাইকে দিয়ে দেন, ফুল টেক্সট দিয়ে দেন, তারা পড়ুক, তারা নিজেদের মধ্যে পর্যালোচনা করে। একটা হলো দলীয় পর্যায়ে তাদের নিজস্ব যে সমস্ত কমিটিজ আছে, সেটা সেন্ট্রাল কমিটি হোক বা স্ট্যান্ডিং কমিটি হোক বা পলিট ব্যুরো হোক, সেখানে তারা আলোচনা করুক। আলোচনা করে সেখান থেকে তারা এর মধ্যে কোনটা গ্রহণযোগ্য, কোনটা অগ্রহণযোগ্য, কেন অগ্রহণযোগ্য, কেন গ্রহণযোগ্য, এই একটা মানে পর্যালোচনা তারা নিয়ে আসুক। এবং এই পর্যালোচনা নিয়ে ওই যে ঐক্যমত্যের যে কমিশন, সেখানে তারা বসে কথা বলুক, এবং সেই কমিশনের কাজটা যেন বিলম্বিত না হয়। হ্যাঁ, একটা খুব দ্রুত গতিতে রাজনৈতিক দলগুলোকেও কাজ করতে হবে, কোঅপারেট করতে হবে, সরকারকেও কিন্তু কাজ করতে হবে। এবং সরকারকে বুঝতে হবে যে সংস্কার তো আসলে এটা একটা রাজনৈতিক প্রকল্প, পলিটিক্যাল প্রজেক্ট। এই প্রজেক্ট বাস্তবায়নের জন্য সর্বোচ্চ রাজনীতির প্রয়োজন, এবং সর্বোচ্চ রাজনীতি কারা করবে? রাজনৈতিক দলগুলো করবে। এবং রাজনৈতিক দলগুলোকে আরও দায়িত্বশীল হওয়া, আরও ক্রিয়াশীল, প্রোঅ্যাক্টিভ হওয়া, এগুলো কিন্তু প্রয়োজন। এবং তাদেরকেও তাদের অবস্থানগুলো কেন তারা নিচ্ছেন সেটা জনগণের কাছে খুব পরিষ্কার করা দরকার। যেমন এই নির্বাচন নিয়েও তাদের যে বক্তব্য, তারা এগিয়ে আনার কথা বলছেন, তারা দ্রুত নির্বাচন চাচ্ছেন। কেন দ্রুত নির্বাচন প্রয়োজন সেটা নিয়ে কিন্তু এক লাইন দুই লাইনে কিছু কথাবার্তা বলেছেন যে রাজনৈতিক দলগুলো তো নির্বাচন চাইবেই, কিন্তু এইটা তো যথেষ্ট যুক্তি না। এছাড়া দেশের মানুষের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য, বা তাদের দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য আপনার কেন নির্বাচন আগে হওয়া উচিত, এই যুক্তিগুলো হলে পরে কি সুবিধা আমরা পাবো, এটাও কিন্তু মানুষের কাছে পরিষ্কার করা দরকার। দলগুলোর পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে 25 সালের মধ্যে নির্বাচন সম্ভব, যদি সরকার আন্তরিক হয়। আপনার কি তাই মনে হয়? মানে 25 সাল, এখন ব্যবধানটা কয়দিন? সরকার বলেছে সর্বোচ্চ হচ্ছে আপনার 26-এর জুন, কেমন আমরা যদি মাঝামাঝি মনে করি জুন মাস। আর রাজনৈতিক দলগুলো এখন বলছে যে তারা 25 সাল, মানে 25 সালের ডিসেম্বরের মধ্যে, শীতকালের মধ্যে নির্বাচন হয়। এবং এই দেশে শীতকালেই সাধারণত নির্বাচনটা হয়, পরিবেশ ভালো থাকে, আপনার এই বৃষ্টিপাত কম হয়, ক্যাম্পেইনের সুবিধা হয়, এগুলো কতগুলো জিনিস আছে, আবহাওয়া শুষ্ক থাকে, এগুলো হয়। তো এই 6 মাসকে যেটাকে বলে কম্প্রেস করে নিয়ে আসা, দুপক্ষের থেকেই কিন্তু এটা থাকতে হবে। এক পক্ষ হয়তো একটু পা বাড়িয়ে আগাবে, আরেক পক্ষ একটু পা বাড়িয়ে আগাবে, মাঝখানে বা কোনো জায়গায় তাদের একটা মিটিং হবে, সাক্ষাৎ হবে। তো এইটা এই 6 মাস খুব বিশাল কিছু আমার কাছে মনে হয় না। সম্ভব, মানে সরকার আন্তরিকতা থাকলে, সে আপনার যদি অন্য কোনো যেটাকে বলে মানে কি বলবো, খারাপ ইচ্ছা না থাকলে, মতলব শব্দটা ব্যবহার করতে চাচ্ছি না, তো এইটা যদি না থাকে তাইলে এটা কেন আমরা পারবো না? আমরা যদি শেখ হাসিনার মতো একটা এরকম নিষ্ঠুর, ক্রূর, স্বৈরতান্ত্রিক সরকার, যেই সরকারকে ভারত সর্বতোভাবে সহযোগিতা দিয়েছে, যেই সরকার সেনাবাহিনীর মধ্যে, পুলিশের মধ্যে, র্যাবের মধ্যে, বিজিবির মধ্যে তার নেক্সাস তৈরি করেছে, আমলাতন্ত্রের মধ্যে নেক্সাস তৈরি করেছে, সেই রকম একটা সরকার যে 15 বছর ক্ষমতায় ছিল, তাকে বিদায় করা সম্ভব হয়েছে সুপ্রিম স্যাক্রিফাইসের মাধ্যমে। কিন্তু তাহলে এর চাইতে অনেক সহজ কাজগুলো কেন আমরা আশা করি এই ঐক্যটা আসলে থাকবে এবং
কোনো রকম বিভেদ ছাড়া আমরা একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন অবশ্যই, দেখব, যাদের হাতে সামনের বাংলাদেশ থাকবে। অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের ইনসাইড পলিটিক্স। দেখাবেন নিশ্চয় অন্য সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আশা করি নিউজ 24 সঙ্গে থাকবেন।